সারা ভারতে যখন বিভিন্ন রাজনৈতিক দলের ছোট বড় নেতারা বিজেপিতে জয়েন করছে অথবা বিজেপিতে জয়েন করবার জন্য উৎসুক হয়ে রয়েছে, সেখানে তামিলনাড়ু বিজেপির একজন অনেক বড় মাপের নেতা, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, দক্ষিণ ভারতের রাজনীতিতে বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ আন্নামালাই হঠাৎই দল ছেড়ে দিলেন। অথচ আন্নামালাই এমন একজন নেতা যার নেতৃত্বে তামিলনাড়ুতে বিজেপির ভোট শেয়ার উল্লেখযোগ্যভাবে বেড়েছিল, যার পদযাত্রার উদ্বোধন করেছিলেন অমিত শাহ এবং সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী। আর তাই বিজেপি থেকে আন্নামালাইয়ের এই পদত্যাগের পর রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে আন্নামালাইয়ের দলত্যাগের অর্থ দক্ষিণ ভারতে বিজেপির রাজনৈতিক অস্তিত্বই সংকটের মুখে পড়ে যাওয়া। তাই প্রশ্ন উঠছে, এমন কি ঘটলো যে অনেক চেষ্টা করেও বিজেপি আন্নামালাইকে দলে রাখতে পারল না? বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকের পরেও আন্নামালাই নিজের সিদ্ধান্তকে বদলালেন না। এর পেছনে কি শুধুই ব্যক্তিগত কারণ রয়েছে, নাকি তামিলনাড়ুর রাজনীতিতে চলছে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণের খেলা? আজকের এই ভিডিওটাতে আমরা আন্নামালাইয়ের উত্থান, বিজেপি এআইএডিএমকে সম্পর্কে টানপোড়েন, ডিএমকে এর বিরুদ্ধে আন্নামালাইয়ের রাজনৈতিক লড়াই এবং তার পদত্যাগকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন জল্পনা কল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটা একটু লম্বা হবে, তাই পুরো বিষয়টাকে বিস্তারিতভাবে আলোচনা করতে আমরা বিষয়টাকে 5টা চ্যাপ্টারে ভাগ করে আলোচনা করব। তো চলুন শুরু থেকে শুরু করি। চ্যাপ্টার 1, ঘটনা কি ঘটেছে। দেখুন, আপনারা হয়তো জানেন যে তামিলনাড়ুর রাজনীতিতে বিজেপির সবচেয়ে বড় নেতা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আন্নামালাই সম্প্রতি বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন। এটা আমি এক্ষুনি বললাম। এখানে বলে রাখা দরকার যে দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ুতে যেখানে বিজেপির সংগঠন প্রায় শূন্য ছিল, সেখানে এই আন্নামালাইয়ের হাত ধরেই তামিলনাড়ুতে বিজেপির উত্থান হয়েছিল। হেমন্ত বিশ্ব শর্মার উপরে ভর করে বিজেপি যেমন উত্তর পূর্ব ভারতে তাদের সংগঠনের বিস্তার ঘটিয়েছে, দক্ষিণ ভারতের সংগঠনের বিস্তারের জন্য বিজেপি তেমনই আন্নামালাইয়ের ওপরে নির্ভর করে এগোচ্ছিল এবং সেই পরিকল্পনা মতো আন্নামালাইয়ের হাত ধরে প্রথমে তামিলনাড়ুতে এবং পরবর্তীকালে গোটা দক্ষিণ ভারতে বিজেপির সাংগঠনিক বিস্তার হওয়ার সম্ভাবনাও কিন্তু রীতিমতো তৈরি হয়ে গেছিল। অথচ সেই আন্নামালাই গতকাল বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন। তবে বিজেপির সভাপতি এবং অন্যান্য শীর্ষ নেতারা বলেছেন যে আন্নামালাইকে বোঝানোর জন্য তারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে রাজি করানো যায়নি। গত কয়েকদিনে অমিত শাহ তার সঙ্গে দেখা করেছেন, নীতিন নবীনও তার সঙ্গে দেখা করেছেন, আরো অনেক বড় বিজেপি নেতা তার সঙ্গে বৈঠক করেছেন। তবুও তিনি নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন। এখন একটা বিষয় একটু ভেবে দেখুন যে দেশের বড় বড় নেতারাও অনেক সময় কিন্তু অমিত শাহর কথাই শেষ পর্যন্ত রাজি হয়ে যান। এমন বহু উদাহরণ রয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রের নির্বাচনের সময় দেবেন্দ্র ফডনবিসের মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু একনাথ শিন্ডে কিছুটা অসন্তুষ্ট ছিলেন, এটা আপনারা জানেন। সহজে তিনি মানতে চাইছিলেন না। পরে অমিত শাহর সঙ্গে বৈঠকের পর একনাথ শিন্ডে কিন্তু রাজি হয়ে যান যে দেবেন্দ্র ফডনবিসই মুখ্যমন্ত্রী হন, এবং সেই সময় অজিত পাওয়ারও কিন্তু সম্মত হয়ে গিয়েছিলেন। তাহলে যখন এত বড় বড় নেতাদের বোঝানো সম্ভব হয়েছে, তখন আন্নামালাই অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করার পরও কেন ইস্তফা দিলেন? এর পেছনের গল্পটা কি, সেটা জানার আগে আমাদের একটু বুঝতে হবে যে তামিলনাড়ুর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা কি। চলুন সেটাই আমরা বিস্তারিত জানি পরের চ্যাপ্টারে। চ্যাপ্টার 2, তামিলনাড়ুর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। দেখুন, তামিলনাড়ুর রাজনীতিতে এই মুহূর্তে 5টি উল্লেখযোগ্য রাজনৈতিক দল রয়েছে: ডিএমকে, এআইএডিএমকে, টিভিকে, কংগ্রেস এবং বিজেপি। এছাড়াও কয়েকটি বামপন্থী এবং ছোট দলও রয়েছে। এখন তামিলনাড়ুর ক্ষমতায় রয়েছে টিভিকে। আপনারা জানেন তামিলাঙ্গা ভেট্টেরি কাজাগাম টিভিকে, এটা জনপ্রিয় তামিল অভিনেতা বিজয়ের প্রতিষ্ঠিত একটা নতুন রাজনৈতিক দল। এই দলটা তামিলনাড়ুর উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নতুন প্রজন্মের নেতৃত্বের কথা বলে খুব অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মদের ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। বর্তমানে এই দলটা কিন্তু তামিলনাড়ুর ক্ষমতায় রয়েছে। দ্বিতীয় দলটা হলো ডিএমকে, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম। এই ডিএমকে আগের টার্মে তামিলনাড়ুর ক্ষমতায় ছিল। এটি তামিলনাড়ুর অত্যন্ত প্রভাবশালী একটা রাজনৈতিক দল।
1949 সালে CA আন্নাদুরাই এই দলটির প্রতিষ্ঠা করেন। দ্রাবিড় আদর্শ, সামাজিক ন্যায় বিচার, রাজ্যের অধিকার এবং তামিল পরিচয়ের উপরে জোর দেওয়া এই দলের মূল রাজনৈতিক দর্শন। তবে এই দলটা কিন্তু তীব্র হিন্দু বিরোধী, হিন্দি বিরোধী এবং হিন্দু বিরোধী একসঙ্গে। উত্তর ভারতের যে কোনো কালচার বা সংস্কৃতিকে কিন্তু এই দল বিরোধিতা করে। এমনকি দ্রাবিড় পরিচয়ের ভিত্তিতে যারা তামিলনাড়ুকে আলাদা রাষ্ট্র বানাতে চায় তাদেরকেও এরা সমর্থন করে বলে মনে করা হয়। বর্তমানে DMK দলের নেতৃত্বে রয়েছেন MK স্ট্যালিন। ছেলের নাম উদয়নিধি স্ট্যালিন, আপনারা চিনতে পারছেন নিশ্চয়ই, যিনি কিছুদিন আগে হিন্দু ধর্মকে ডেঙ্গু ম্যালেরিয়া বলে সারা ভারতে বিতর্কের মুখে পড়েছিলেন। আর তৃতীয় দল হলো AIADMK, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম। এটি তামিলনাড়ুর অন্যতম প্রধান একটা রাজনৈতিক দল। 1972 সালে MG রামচন্দ্রম, যাকে MGR বলা হয়, তিনি DMK থেকে বাইরে বেরিয়ে এসে এই দলের প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন যে জয়ললিতার নেতৃত্বে এই দলটা কিন্তু তামিলনাড়ুর ক্ষমতায় ছিল। তবে যেহেতু DMK থেকে এই দলটা তৈরি হয়েছে তাই এরাও দ্রাবিড় আদর্শের ভিত্তিতেই কিন্তু চলে। তবে হিন্দু বিরোধী মনোভাবকে এই দলটা অতটা প্রকটভাবে প্রকাশ করে না। এছাড়া রয়েছে বিজেপি, কংগ্রেস এবং কয়েকটি বামপন্থী দল। তামিলনাড়ুতে এই দলগুলোর শক্তি খুব একটা বেশি কিছু নয়। আশা করি এই অবধি বুঝলেন। এবার আলোচনা করি যে তামিলনাড়ুর রাজনীতিতে আন্নামালাই কেন এতটা গুরুত্বপূর্ণ, সেই আলোচনাটা, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব। চ্যাপ্টার 3, কে এই আন্নামালাই। দেখুন, প্রথম জীবনে আন্নামালাই একজন IPS অফিসার ছিলেন। 2011 সালের ব্যাচের IPS অফিসার হিসেবে তিনি কর্ণাটকের দায়িত্বেও ছিলেন। 2011 থেকে 2019 সাল পর্যন্ত তিনি IPS অফিসার হিসেবে কাজ করেন। এরপর তিনি পদত্যাগ করেন এবং পদত্যাগ করার পরে 2020 সালের দিকে তিনি বিজেপিতে যোগ দেন। যোগদানের 1 বছরের মধ্যেই অর্থাৎ 2021 সালে তিনি তামিলনাড়ু বিজেপির সভাপতি হয়ে যান। এখানে বলে রাখি যে আন্নামালাইয়ের বিজেপিতে যোগ দেওয়ার আগে 2019 সালের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে বিজেপির ভোট শেয়ার ছিল মাত্র 3%। এই সংখ্যাটা একটু মনে রাখুন। আর 2021 সালে আন্নামালাই বিজেপির সভাপতি হওয়ার পর 2022 সালে স্থানীয় সংস্থার নির্বাচনে বিজেপির ভোট শেয়ার বেড়ে দাঁড়ায় প্রায় 5.7%, অর্থাৎ প্রায় 2.5% ভোট শেয়ার বৃদ্ধি পায় আন্নামালাইয়ের নেতৃত্বে মাত্র 2 বছরে। এরপরে 2023 সালে আন্নামালাই একটা বড় রাজনৈতিক যাত্রা শুরু করেন। তামিলনাড়ুর 234টি বিধানসভা কেন্দ্র জুড়ে তিনি মানুষের কাছে পৌঁছন। তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করেন যে তার রাজনৈতিক এজেন্ডা কি এবং কোন পথে তার দল বিজেপি তামিলনাড়ুতে এগোতে চায়। তবে দীর্ঘ এই তামিলনাড়ু যাত্রার সময় তিনি যে জয়ললিতা এবং CN আন্নাদুরাই সম্পর্কে কিছু বিতর্কিত মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন যে DMK-র প্রতিষ্ঠাতা CN আন্নাদুরাই তীব্র হিন্দু বিরোধী ছিলেন। এই কথাটা কিন্তু সত্যি, কারণ এখনো DMK দলটা একই রকম ভাবে হিন্দু বিরোধী। DMK নেতারা আজও হিন্দু ধর্মকে ডেঙ্গু ম্যালেরিয়া বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি জয়ললিতাকে দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেন। এই কথাটাও কিন্তু সত্যি, কারণ দুর্নীতির দায়ে জয়ললিতা গ্রেপ্তার হয়েছিলেন, এটা কিন্তু আমরা সবাই জানি। আর এই মন্তব্যের পর থেকেই বিজেপির জোট সঙ্গী AIADMK অসন্তুষ্ট হয়ে যায়। তারা জানায় যে আন্নামালাই জয়ললিতার সম্পর্কে এই ধরনের মন্তব্য করায় তারা বিজেপির সঙ্গে জোট ভেঙে দিচ্ছে। ফলে 2023 সালে AIADMK বিজেপির সঙ্গে তাদের জোটকে ভেঙে দেয়। এরপরে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি আন্নামালাইয়ের নেতৃত্বে একা তামিলনাড়ুতে কিন্তু নির্বাচন লড়েছিল এবং প্রায় 11% ভোট শেয়ার অর্জন করেছিল। যদিও একটাও সিট পায়নি, তবে ভোট শেয়ারটা কিন্তু এক লাফে অনেকখানি বেড়ে গিয়েছিল। সংখ্যাগুলো একবার দেখুন তাহলে। 2019 সালে যখন আন্নামালাই বিজেপিতে যোগ দেয়নি তখন তামিলনাড়ুতে বিজেপির ভোট শেয়ার ছিল 3%। 2020 সালে আন্নামালাই যোগ দেন, তখন 2022-এ স্থানীয় সংস্থার নির্বাচনে এটা 2.5% মতো বেড়ে গিয়ে হয় 5.7%। আর 2024-এর লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে বিজেপির ভোট শেয়ার এক লাফে বেড়ে গিয়ে হয় 11%। অর্থাৎ আন্নামালাইয়ের নেতৃত্বে বিজেপির ভোট শেয়ার কিন্তু ধারাবাহিকভাবে বেড়েছে। যদিও দলটা কোনো আসন জিততে পারেনি,
হয়নি, তবু ভোট শেয়ারের এই বৃদ্ধিটা কিন্তু উল্লেখযোগ্যভাবে হয়েছিল। আশা করি এই অবধি আপনারা বুঝলেন যে তামিলনাড়ুতে বিজেপির উত্থানে আন্নামালাইয়ের অনেক বড় ভূমিকা রয়েছে। এখন প্রশ্ন হলো এরপরে কি এমন ঘটলো যে আন্নামালাই বিজেপি থেকে ইস্তফায় দিয়ে দিল, এটা জানবো আমরা ঠিক পরের চ্যাপ্টারে। চ্যাপ্টার 4, আন্নামালাইকে কেন বিজেপির সভাপতির পদ থেকে সরানো হয়েছিল। যেটা বলছিলাম 2024 সালে লোকসভা নির্বাচনে জোট ছাড়া বিজেপিকে একাই লড়তে হয়েছিল, যেটা আমি আগে বললাম। সেবার আন্নামালার নেতৃত্বে বিজেপির ভোট শেয়ার বেড়ে প্রায় 11% পৌঁছে যায়। তবে ভোট বাড়লেও বিজেপি কোনো আসন জিততে পারেনি, এটা আমি বলেছি। আন্নামালাই নিজেও কোয়েম্বাটুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 11,000-এর বেশি ভোটে পরাজিত হন। এরপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উপলব্ধি করেন যে শুধুমাত্র ভোট শেয়ার বাড়ালেই তাৎক্ষণিকভাবে নির্বাচনী সাফল্য আসবে না, আসন জেতার জন্য বৃহত্তর রাজনৈতিক সমীকরণ গঠন করা দরকার। সেই কারণেই বিজেপি আবারও এআইএডিএমকের সঙ্গে আলোচনা শুরু করে, যাতে 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এই দুই দল একসঙ্গে লড়তে পারে এবং ডিএমকে ক্ষমতা থেকে সরাতে পারে। বিজেপির যুক্তি ছিল ডিএমকে যদি দীর্ঘদিন তামিলনাড়ুর ক্ষমতায় থাকে তাহলে তাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক এজেন্ডা তামিলনাড়ুতে আরও শক্তিশালী হবে, তাই বিরোধী ভোটকে একত্রিত করা প্রয়োজন। কিন্তু এবার এআইএডিএমকে নেতা ইড্ডাপাডি কে পালানিস্বামী একটা গুরুত্বপূর্ণ শর্ত সামনে রাখেন। তার বক্তব্য ছিল, আমরা বিজেপির সঙ্গে জোট করতে রাজি রয়েছি, 2026 সালের বিধানসভা নির্বাচনেও আমরা একসঙ্গে লড়তে পারি, কিন্তু তার আগে আন্নামালাইকে বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরাতে হবে এবং তাকে পেছনের সারিতে নিয়ে যেতে হবে। কারণ আন্নামালাই বারবার জয়ললিতাকে দুর্নীতিগ্রস্ত নেত্রী বলেছেন। অর্থাৎ এআইএডিএমকের পক্ষ থেকে বিজেপির সঙ্গে জোটের প্রধান শর্ত হিসাবে আন্নামালাইকে সরিয়ে দেওয়ার দাবি তোলে। তবে এটা একটা অজুহাত ছিল মাত্র। আন্নামালাইকে সরানোর পেছনে এআইএডিএমকের অন্য একটা বিশেষ কারণ কাজ করছিল। কারণ 2024 সালের শেষ নাগাদ আন্নামালাই এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যে তামিলনাড়ুর রাজনীতিতে তার প্রভাব এবং জনপ্রিয়তা ছিল একেবারে আকাশচুম্বী। তাই এআইএডিএমকের নেতারা আন্নামালাইয়ের জনপ্রিয়তাকে রীতিমতো ভয় পাচ্ছিলেন। যাই হোক, আন্নামালাইকে বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরানো হলো এবং বিজেপি আবারও এআইএডিএমকের সঙ্গে জোট করে 2026 সালের বিধানসভা নির্বাচনে অংশ নিল। সেই ভোটে আন্নামালাই বিজেপির হয়ে কোনো প্রচার পর্যন্ত করেনি। আর এত কিছুর পর 2026-এর বিধানসভার ভোটের রেজাল্ট যখন বেরোলো তখন দেখা গেল যে বিজেপির ভোট শেয়ার 11% থেকে কমে গিয়ে 2.9% হয়ে গেছে। বিজেপির ভোট শেয়ারের ধসটা বুঝতে পাচ্ছেন, 11% থেকে পড়ে গিয়ে সোজা 2.9% গিয়ে পড়েছে। আপনার একটু সংখ্যাগুলো খেয়াল করুন। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শেয়ার ছিল 3%, 2022 সালের স্থানীয় নির্বাচনে আন্নামালাইয়ের নেতৃত্বে এটা 2.5% বেশি হয়ে গিয়ে 5.7% ভোট শেয়ারে দাঁড়িয়েছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে আন্নামালাইয়ের নেতৃত্বে এটা আরও বেড়ে 11% গিয়ে দাঁড়িয়েছিল। আর 2026-এর বিধানসভা নির্বাচনে আন্নামালাই যখন ছিল না তখন এই ভোট শেয়ার অনেক কমে গিয়ে মাত্র 2.9% ভোট শেয়ারে গিয়ে ধসে পড়ে। মানে আন্নামালাইকে সরানোর পরে বিজেপির রাজনৈতিক শক্তি আবারও 2019-এর জায়গায় গিয়ে পৌঁছে যায়। আর 2026-এর তামিলনাড়ুর বিধানসভার ভোটে অভিনেতা বিজয়ের দল 108টা আসন জেতে, যদিও সরকার গঠনের জন্য আরও 10টি আসনের প্রয়োজন হয়ে পড়ে। কয়েকটা ছোট দল, কারো একটা, কারো দুটো, কারোর 5টা আসন ছিল বটে, তারা সমর্থনও দিচ্ছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা কিন্তু তাতে আসছিল না। এই পরিস্থিতিতে এআইএডিএমকের একটা বড় অংশের বিধায়ক বাইরে থেকে বিজয়কে সমর্থন দেওয়ার প্রস্তাব দেয়। ফলে বিজয় বাইরে থেকে এআইএডিএমকের অর্ধেকের বেশি বিধায়কের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে যান। এখন যেহেতু এআইএডিএমকে এর একটা বড় অংশ অভিনেতা বিজয়ের পাশে গিয়ে দাঁড়ালো, তাই স্বাভাবিকভাবে এআইএডিএমকে ভোট ব্যাংকের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হলো। তারা ভাবলো যে আমরা কি বিজয়ের সঙ্গে যাব নাকি এআইএডিএমকে সঙ্গেই থাকবো।
ফলত এআইএডিএমকের যে ভোট ব্যাংক ছিল তার একটা বড় অংশ এখন বিজয়ের দিকে সরে যেতে শুরু করেছে। ফলে তামিলনাড়ুর মাটিতে বিজয়ের দল আরও দ্রুত শক্তিশালী এবং আরও দ্রুত সংগঠিত হয়ে উঠছে। এর ফলে তামিলনাড়ুর রাজনীতিতে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। এআইএডিএমকের ভোট ব্যাংকের একটা অংশ আলাদা হয়ে গেছে। আগেই বললাম সেই শূন্য স্থানটা দখল করবে কে? এই শূন্য স্থানের দিকেই কিন্তু বিজেপি সবে সবে তাকাতে শুরু করেছিল। কিন্তু সমস্যা হলো তামিলনাড়ুতে বিজেপি এখনো একটা হিন্দি ভাষী দল হিসেবে পরিচিত। বহু মানুষের ধারণা রয়েছে যে এটা একটা উত্তর ভারতের হিন্দি ভাষী দল, কারণ দলের সব শীর্ষ নেতারাই হিন্দিতেই বক্তৃতা দেন। আর সেই কারণে কিছু মানুষের কাছে বিজেপি এখনো নর্থ ইন্ডিয়ান পার্টি হিসাবে কিন্তু রয়ে গেছে। আর এই প্রেক্ষাপটে যদি কে আন্নামালাই বিজেপি থেকে বেরিয়ে একটা নতুন দল গঠন করেন, যার নাম, যার নেতৃত্ব এবং সংগঠন পুরোপুরিভাবে তামিল ভিত্তিক হবে, তাহলে তিনি কিন্তু একটা বড় জনসমর্থন পেতে পারেন। আর তাছাড়া আন্নামালাইকে তখন আর এআইএডিএমকের শর্তের মুখোমুখি হতে হবে না। আর তার ওপরে বিজেপির আভ্যন্তরীণ রাজনীতির চাপও কিন্তু তার ওপরে থাকবে না। তিনি নিজের মতো করে দল গড়তে পারবেন, বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে পারবেন এবং নিজের রাজনৈতিক এজেন্ডা নিয়ে সামনে এগোতে পারবেন এবং আজ হোক বা কাল তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে পারেন। আশা করি এই অবধি বিষয়টা আপনারা গভীরভাবে বুঝলেন। কিন্তু কথা হলো, আন্নামালাই প্রথমেই বিজেপি ত্যাগ করতে চাননি বা নতুন করে কোনো রাজনৈতিক দল গঠন করতেও চাননি। কিন্তু কি এমন হলো যে তাকে বিজেপি ত্যাগ করতে হলো? এটা জানবো আমরা পরের চ্যাপ্টারে। চ্যাপ্টার 5, আন্নামালাইয়ের নতুন দল। দেখুন, আন্নামালাই বিজেপি ছেড়েছেন, কিন্তু এই ভিডিওটা যখন রেকর্ড করা হচ্ছে তখনও পর্যন্ত আন্নামালাই নতুন দল গঠন করেননি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে তামিলনাড়ুতে আন্নামালাইয়ের নতুন দল গঠন হওয়াটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এটা হলে তামিলনাড়ুতে বিজেপির রাজনৈতিক অবস্থান ভীষণ রকমের সংকটের মুখে পড়ে যাবে। কেন? কারণ আমি আগেই বলেছি, আন্নামালাই 2021 থেকে 2025 সাল পর্যন্ত তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতি ছিলেন এবং তার নেতৃত্বে দলের ভোট শেয়ারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। পদযাত্রা, জনসংযোগ এবং বিভিন্ন রাজনৈতিক প্রচারের মাধ্যমে তিনি রাজ্য বিজেপির ব্র্যান্ড বা রাজ্য বিজেপির মুখ হয়ে উঠেছিলেন। তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা, সোশ্যাল মিডিয়াতে তার উপস্থিতি এবং তার দুর্নীতি বিরোধী অবস্থানের কারণে তিনি দ্রুত আরও জনপ্রিয় হয়ে উঠছিলেন। মোট কথা, তামিলনাড়ুর রাজনীতিতে তিনি নিজের একটা আলাদা রাজনৈতিক ব্র্যান্ড তৈরি করে ফেলতে পেরেছিলেন। তবে ধীরে ধীরে আন্নামালাই বুঝতে পারছিলেন যে বিজেপির মধ্যে তার রাজনৈতিক উত্থানের বড় কোনো সুযোগ তৈরি হচ্ছে না। ফলত পদত্যাগ করা ছাড়া তার সামনে আর কোনো বিকল্প ছিল না। তবে শোনা যাচ্ছে বিজেপি তাকে রাজ্যসভার সদস্য হওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজ্যসভার সদস্য হয়ে তামিলনাড়ুর গ্রাউন্ড লেভেলে কাজ করাটা তার পক্ষে ততখানি সম্ভব হতো না। তাছাড়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়াটা তার কিন্তু একমাত্র রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। অতএব বিজেপি থেকে পদত্যাগ শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল এবং তিনি পদত্যাগ করেছেন। আশা করি এই অবধি বিষয়টা আপনারা বুঝলেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এখন আন্নামালাইয়ের পরবর্তী পদক্ষেপ কি? দেখুন, রাজনৈতিক মহলে দুটি সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমত, তিনি সরাসরি একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে পারেন এবং নিজেকে তামিলপন্থী, দুর্নীতি বিরোধী এবং ডিএমকে এবং এআইএডিএমকের বিকল্প শক্তি হিসাবে তুলে ধরে সরাসরি ভোটের রাজনীতিতে অংশ নিতে পারেন। আর দ্বিতীয়ত, প্রথমে তিনি একটা সামাজিক রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে পারেন। এর মাধ্যমে কর্মী তৈরি হলে, জনসমর্থন আরো বাড়লে পরে তিনি একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠন করতে পারেন। তবে তিনি যাই করুন না কেন, বিজেপির জন্য এটা নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ আন্নামালাই তামিলনাড়ুতে খুবই জনপ্রিয় এবং ক্যারিসমাটিক একজন নেতা। তার মতো একজন নেতার বিকল্প বিজেপি কিন্তু সহজে খুঁজে পাবে না।
ফলে বিজেপির একটা বড় অংশ কিন্তু তার দিকে ঝুঁকে যাবে। আবার এআইএডিএমকে বা ডিএমকে কোনো দলই যেহেতু ক্ষমতায় নেই, তাই এই দল ভেঙেও কর্মী সমর্থকরা তার দলে আসতে পারে এবং সবচেয়ে বড় কথা, তরুণ ভোটারদের একটা বড় অংশ আন্নামালাইয়ের দিকে কিন্তু চলে আসবে। তবে আগামী দিনে তামিলনাড়ুর রাজনীতি কোন দিকে যায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আশা করি এই পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন আন্নামালাই নতুন দল গঠন করবে এবং তিনি কি ভবিষ্যতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে পারবেন? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটাকে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।